চেষ্টা করবো সৈকতের কাছে চলে যাওয়ার। সৈকত, 2:45 জাজমেন্ট ঘোষণা হবে, তার আগে একটু সাধারণ মানুষের কথা যদি বলা যায়, সাধারণ মানুষের যদি কথা বলা যায় তারা কি বলছেন? দেখো, আদালত চত্বরের বাইরে যেদিকে মেট্রো গেট, সেই মেট্রো গেটের সামনে প্রচুর মানুষ ভিড় করেছেন, জাতীয় পতাকা নিয়ে তারা এসেছেন। তাদের কাছে সরাসরি চলে যাব। 2:45 জাজমেন্ট করা হবে, বিচারক জানিয়ে দিলেন কি ধরনের জাজমেন্ট চাইছে। দেখুন, আমরা একটা কথা বলে থাকি যে সাজানো ঘটনা বলে একটা কথা শুনেছি মুখ্যমন্ত্রীর কাছে আর কি, কিন্তু এইটা যে বিচার প্রক্রিয়া যেটা চলছে এটা হচ্ছে সাজানো বিচার প্রক্রিয়া আর কি। কারণ আমরা জানি যে এই ঘটনার যারা প্রাইম অ্যাকিউজড তাদের কাউকে এখনও হেফাজতে সিবিআই নেয়নি, তাদের কাউকে ডাকেওনি এখনও পর্যন্ত, তাদের ইন্টারোগেশন করেনি। এমনকি অভয়ার যে বাবা মা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি। এখন তারা ফোন করলে সিবিআই ফোন তুলছে না। তো প্রশ্নটা হচ্ছে এই কি ধরনের সাজা আমরা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সেটা দেশের আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা সেই দাবি আমরা করছি। অর্থাৎ সর্বোচ্চ সাজার দাবি করছেন, সর্বোচ্চ সাজার দাবি কি আপনিও করছেন? দুপুর 2:45 সাজা ঘোষণা। সর্বোচ্চ সাজার দাবি কাকে সাজা দেব? যারা অভিযুক্ত তারা তো কেউ ধরা পড়েননি, কাকে এটা তদন্তই হয়নি, সমস্ত ধামাচাপা পড়ে গেছে, সেই দিন সমস্ত ভেঙে তছনছ করে দিয়েছে। কাকে সাজা দেবে? কে অভিযুক্ত? মানে আসল অভিযুক্ত তো অধরা। আসল দোষীদের খুঁজে বের করতে হবে। ক্রাইম সিনে যাদের আমরা 9 তারিখের পর থেকে যাদের নাম আপনাদের মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া জানতে পেরেছি, তাদের সবাইকে এই তদন্তের আওতায় আনতে হবে। ইভেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে বলেছিলেন রাত 2টো পর্যন্ত তিনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। হ্যাঁ, সেইটা তিনি কার কার সাথে কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন, আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমাদেরও জানার দরকার আছে, অভয়ার মা বাবারও জানার দরকার আছে। অর্থাৎ যারা জড়ো হচ্ছেন সাধারণ মানুষ, যারা সেই 9 আগস্টের ঘটনার পর থেকে আজকের দিন অবধি আজকের জাজমেন্ট, আজকের দিন অবধি অভয়ার সুবিচারের দাবিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা আন্দোলন করেছেন তারা প্রত্যেকেই বলছেন সাজা তো সর্বোচ্চ হবে, কিন্তু সঞ্জয় ছাড়া, প্রত্যেকেরই অভিমত সঞ্জয় ছাড়া এই ঘটনার সঙ্গে আরো একাধিক ব্যক্তি জড়িত। আমরা সৈকতের কথা বলছি, সঙ্গে কথা বলছিলাম সৈকত, যেরকমটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনছিলাম, তারা প্রত্যেকে বলছেন যে শাস্তি তো ঘোষণা হবে, কিন্তু এটা শুধুমাত্র সঞ্জয় যে দোষী নন তারা প্রত্যেকে বলছেন, তারা বলছেন আরে তদন্তটা কোথায় হয়েছে? সেমিনার রুম তো তছনছি হয়ে গেছিল, দেহটা তো পুরানোই হয়ে গেছিল, তদন্তটা কোথায় হয়েছে? কোন তদন্তের উপর ভিত্তি করে এই সাজা ঘোষণা হচ্ছে? সঞ্জয় রায় দোষী বুঝলাম, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে আদালতে, সঞ্জয় রায়ের জন্য যে ব্যবস্থা আবার হবে সব বোঝা গেল, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সঞ্জয় রায় কি একা দোষী না আরও কেউ ছিল যারা সঞ্জয় রায়কে এই কাণ্ডটা ঘটাতে সাহায্য করেছিল, তার সঙ্গে সম্পূর্ণ রকম সমান সহযোগী ছিল? সঞ্জয় রায়ের সঙ্গে আর কারা কারা দোষী? তাহলে একার পক্ষে এত সুন্দরভাবে নিপুণভাবে পুরো ঘটনা ঘটানো কি সত্যি সম্ভব? প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্রত্যেকে তুলেছেন, প্রত্যেকে বলছেন যে দেহ তড়িঘড়ি কেন পুড়িয়ে দেওয়া হয়েছে? দেহটা যদি থাকতো, সেমিনার রুম যদি তছনছ না হতো, তাহলে হয়তো উত্তরগুলো পাওয়া যেত, যে উত্তরের অপেক্ষা গোটা দেশ করে রয়েছে, গোটা রাজ্য করে রয়েছে, সেই উত্তরগুলো পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইব, এরপর জাজমেন্ট পড়া হবে সম্পূর্ণ শেষে, এবং এই মুহূর্তে আরও একবার বলে রাখবো আপনাদেরকে, আমাদের প্রতিনিধি তুলিকা সঞ্জয়ের বাড়িতে রয়েছে। তুলিকা আমাদেরকে জানাচ্ছে যে তুলিকা আবারও চেষ্টা করেছিলেন সঞ্জয়ের মায়ের সঙ্গে কথা বলার জন্য। সঞ্জয়ের মা বলছেন যে
নাম বলবেন না, আমি ওকে চিনি না, আমার কারোর দরকার নেই, এই বলে মুখের ওপর দরজা বন্ধ করে দেন তুলিকার। এবং সেটা নিশ্চিতভাবে আমরা শোনাবার চেষ্টা করব। সঞ্জয়ের বাড়ির ছেলে সে এরকম একটা অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে, নিশ্চিতভাবে পরিবারের জন্য কোনোভাবেই সেটা খুব একটা ভালো বিষয় নয়। এবং তারা ক্যামেরার সামনে কি বলবেন হয়তো বুঝতে পারছেন না, তারাও ভেঙে পড়ছেন নিশ্চিতভাবে বাড়ির ছেলে এরকম একটা ঘটনায়। কিন্তু সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সঞ্জয় রায় দোষী, এই নিয়ে আর কোনো ধরনের বিতর্কের জায়গা এই আদালতে অন্তত নেই। যদি বিতর্ক করতে হয় সঞ্জয় রায় দোষী বা দোষী নয় সেই বিষয় নিয়ে, তাহলে উচ্চতর আদালতে আবেদন করতে হবে। সঞ্জয় রায়কে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় উচ্চতর আদালতে আবেদন করতে হবে। এই মুহূর্তে এখানে আর কোনো জায়গা নেই। এইখানে সাজা ঘোষণা সংক্রান্ত শুনানি চলছিল, বিচারক বারবার জানতে চেয়েছেন সঞ্জয়ের কাছে সাজা সংক্রান্ত কোনো বক্তব্য আছে কিনা। সঞ্জয় সাজা সংক্রান্ত কোনো বক্তব্য না রেখে সঞ্জয় পরিষ্কার বলেছে যে না, সেই বক্তব্য নেই। আমার সঙ্গে প্রিয়াঙ্কাও রয়েছে, আমি প্রিয়াঙ্কাকে বলবো একটু আসার জন্য। প্রিয়াঙ্কা, আদালতের ভিতরে ঠিক কি হলো গোটা শুনানি পর্বটা তোমার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করবো। সমাজতা দেখো, যেরকমটা আমি জানাচ্ছিলাম, আমাদের বারংবার ভিতর থেকে আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম রিপাবলিক বাংলার দর্শকদের জন্য। আজকে এজলাসে আসেন প্রথমে বিচারক, এবং বিচারক আসার পর তার পরবর্তীকালে এজলাসে আনা হয় সঞ্জয় রায়কে। এবং সঞ্জয় রায়কে নিয়ে আসার পর যেই দৃশ্যটা উঠে আসে, তখন বিচারকের তরফ থেকে সঞ্জয় রায়কে প্রশ্ন করা হয় যে তার কোনো বক্তব্য আছে নাকি। এবং পাশাপাশি সঞ্জয় রায় তখন বেশ কিছু বক্তব্য নিজের পয়েন্ট তুলে ধরেন এবং তিনি স্পষ্টত বলেন তিনি নির্দোষ। আগের দিনও তিনি যে কথাগুলো বলেছিলেন যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই, সে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা ছিঁড়ে যেত, সে এরকম করতে পারে না। সে বারংবার বলেছে তাকে বলতে দেওয়ার সুযোগ দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কা আজকে নির্দোষ কি নির্দোষ নয় সেটার তো কোনো জায়গা নেই। আজকে তো দোষী কি দোষী সংক্রান্ত শুনানি নয়, আজ সাজা সংক্রান্ত শুনানি। বিচারক কি বললেন? একদম একদম ঠিক এই জায়গাটা থেকে বিচারক তখন সঞ্জয় রায়কে স্পষ্টত বলেন যে আজ এই বিষয়টি নয়, আপনার কি কি সাজা হতে পারে তা আমরা আগের দিনই জানিয়েছি, এবং এই জাতীয় সাজা সংক্রান্ত আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলুন। সেই ক্ষেত্রে সঞ্জয় রায় বলে আমার কোনো বক্তব্য নেই। এবং তার আরেকটি বক্তব্য ছিল পরিবারের তরফ থেকে তার সাথে কেউ দেখা করতে আসেনি এই কয়েকদিন। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী, সিবিআইয়ের আইনজীবী যেরকম সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছে, সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে জানানো হয় যে সে এই সর্বোচ্চ সাজার বিরোধিতা করছে, যাতে এই সর্বোচ্চ সাজা এবং সাজা সংক্রান্ত বিষয়টি আদালত বিবেচনা করে। যদি পরিবারের আইনজীবীর তরফ থেকে অমর্ত্য দে ছিলেন রাজদীপ হালদার, তারা স্পষ্টত বলেন তারা এই ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সাজা চান এবং যারা দোষী রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি চান। এই মুহূর্তে অর্ডার লেখা চলছে এই যে কোর্ট, শিয়ালদা কোর্ট, তার 210 নম্বর যে এজলাস এখান থেকে দেখা যাচ্ছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার সেই 210 নম্বর এজলাসটা দেখানোর জন্য। সেই 210 নম্বর এজলাসে এই মুহূর্তে অর্ডার লেখা চলছে। সেখানেই এতক্ষণ ধরে সঞ্জয় রায় উপস্থিত ছিলেন, বিচারক উপস্থিত ছিলেন, আইনজীবীরা উপস্থিত ছিলেন, সেখানেই শুনানি হয়েছে। এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে চলছে রায়দান লেখা, এবং 2:45-এ বিচারক অনির্বাণ দাস সেই অর্ডার পড়ে শোনাবেন। এবং পাশাপাশি কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।